আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল, দ্যাট ইজ পর্যায় সারণী প্রথম বর্ষের অজৈব রসায়ন, দ্যাট ইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি পর্যায় সারণীর অধ্যায়ের আলোচনা কন্টিনিউ করছিলাম। তো পর্যায় সারণীর যে পর্যন্ত আলোচনা হয়েছিল এবং এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমরা অলরেডি বলে দিয়েছি। জাস্ট পরীক্ষার কিছুদিন আগে আমরা একটা শর্ট সাজেশন প্রকাশ করবো সংক্ষিপ্ত। যে কোশ্চেনগুলো আমরা বরাবরের মতো একটা জিনিস রিমাইন্ড করাতে চাই, যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সেই কোশ্চেনগুলো সবগুলোই করতে হবে ভালো রেজাল্টের জন্য। তবে সাজেশনটা দেওয়া হবে শুধুমাত্র শর্ট করে যারা পুরোটা করতে পারবেন না শুধু বিভিন্ন কারণে অল্প প্রিপারেশন নেবেন তাদের জন্য, এবং এটা খুব রিস্কি জব কেমিস্ট্রির জন্য। কারণ হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো স্পেসিফিক রুলস কখনোই ফলো করা হয় না, সবসময় ব্যতিক্রম জিনিসটা লেগে থাকে। সুতরাং সব দিক বিবেচনায় এটি কোনোভাবেই ওয়াইজ ডিসিশন না যে হচ্ছে আপনি সাজেশনের উপর নির্ভর করবেন। পুরো সাজেশন না, সিঙ্গেল সাজেশন, মানে সাজেশন যে দিক না কেন কোনো সাজেশনই নির্ভর করা যাবে না। তো ন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে পড়া একজন, কোশ্চেন করা আরেকজন, খেলা দেখা আরেকজন। তো সব মিলিয়ে সাজেশন কখনোই ভালো কোনো ডিসিশন না। ডিসিশন হচ্ছে যেটি, সেটি হলো যে আপনি প্রয়োজনে কোনো একটা চ্যাপ্টারকে অল্প করে পড়তে পারেন, আর অন্য চ্যাপ্টার গুলোকে বেশি ফোকাস করে মানে পুরোটা কভার করতে পারেন অ্যাজ পার সিলেবাস। এটিকে সাজেশন করা যেত। বাট কোনো কোশ্চেন যে আমি এখান থেকে 4টা 5টা কোশ্চেন পড়বো, এটা সাজেশন, এটা করাটা কখনোই ওয়াইজ হবে না। কারণ হচ্ছে যে কোশ্চেনের ন্যাচার বা কোশ্চেনের ধরন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, কারণ যিনি কোশ্চেন করবেন তার মধ্যে উপরে ডিপেন্ড করে। উনি যদি মনে করেন যে কোশ্চেন ইজি করবেন তাহলে করতে পারেন, আবার যদি মনে করেন যে কোশ্চেন ডিফিকাল্ট করবেন তাহলে কোশ্চেন ডিফিকাল্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা করবো সেই চ্যাপ্টারটার একদম এ টু জেড করবো। এতে করে দুটা লাভ। লাভ হচ্ছে যে আপনার পুরো জিনিসগুলো জানা হয়ে গেল, এবং পরবর্তীতে এই জিনিসগুলো আবার থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, মাস্টার্সে আছে, ফোর্থ ইয়ারে আছে, সুতরাং ওই দিক থেকেও আগে থাকবে। কারণ আমরা কখনো যদি সাজেশন ফলো করি প্রথম বছর থেকে, তাহলে সেটা হবে পরবর্তীতে যে এটা তখন জিনিসগুলো বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। এমনিতেই আমরা যেহেতু মাল্টিপল বই ফলো করি না, যে কোনো একটা বই ফলো করি বা বাজারের থেকে নোট কিনে এসে ফলো করি, কেউ আমরা নোট করি না। তো এরকম একটা পরিস্থিতিতে সাজেশন ফলো করাটা আরোটা বোকামি হবে। তো সেই জন্য সাজেশনের উপর ডিপেন্ড না করে যে কোশ্চেন গুলো পড়ানো হচ্ছে বিভিন্ন ভিডিওতে, সেই কোশ্চেন গুলোর উপরে যদি ফুললি ফোকাস করা যায়, প্রতিটা কোশ্চেন যদি পারফেক্টলি পড়া যায় এবং হচ্ছে বারবার পড়া যায় যাতে করে কোনো ভুল না হয়, তাহলে পরীক্ষায় ভালো করা এবং ভালো রেজাল্ট করা খুব সহজ হবে। তো আমরা যদি এখন এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম, তারপরে আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষা এসছে, সেগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। প্রথমেই হচ্ছে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের, সেটি হলো সোডিয়াম সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক ইলেকট্রোপজিটিভ। সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক ইলেকট্রোপজিটিভ। তো এই ধরনের যে ট্রিকি কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমেই ফোকাস করতে হবে এর ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে। আমরা যদি সোডিয়ামকে দেখি, তাহলে এটা হচ্ছে সোডিয়াম, এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা লিখি, তাহলে হচ্ছে এরকম 1s2 2s2 2s2 এবং হচ্ছে 2p6 2p6 আর হচ্ছে 3s1। এটি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম। তো এখানে যদি মানে ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রং ফোকাস অন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য আউটার সেল দ্যাট ইজ 3s1, এখানে কিন্তু একটা ইলেকট্রন অবস্থান করছে, এবং ইলেকট্রনটা সোডিয়ামের টেন্ডেন্সি থাকবে টু রিলিজ দ্য ইলেকট্রন এন্ড টু attain দ্য নিষ্ক্রিয় গ্যাস স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে সোডিয়াম তখন করবে কি, তার বাইরের কক্ষপথের একটা ইলেকট্রনকে রিলিজ করে দেওয়ার জন্য সে প্রয়োজনীয় সংখ্যক ব্যবস্থা নিবে। আচ্ছা, তাহলে এটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আমরা পটাশিয়ামের দিকে যাই। পটাশিয়াম হচ্ছে 19। আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা যদি আমরা আরেকবার একটু দেখি, কোশ্চেনটা বলছে যে সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে কি? ইলেকট্রোপজিটিভ মানে হলো যে যেই এলিমেন্টটা ইলেকট্রনকে রিলিজ করে দ্রুত দ্রুত হচ্ছে পজিটিভ আয়নে পরিবর্তিত হবে। দ্যাট ইজ এক পজিটিভ আয়ন কখন হয়? যখন কোনো একটা এলিমেন্ট থেকে একটা ইলেকট্রন চলে যায়, তখন কিন্তু সেটি পজিটিভ হয়। আর যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে কি হবে? তাহলে নেগেটিভ হবে।
যদি দুইটা ইলেকট্রন রিসিভ করে তাহলে দুটো নেগেটিভ বাড়বে, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে তিনটা নেগেটিভ বাড়বে, তিনটা ইলেকট্রন চলে গেলে তিনটা পজিটিভ চার্জ তৈরি হবে। তো আমরা যদি সোডিয়াম এবং পটাশিয়ামের দিকে দেখি, তাহলে পটাশিয়ামের যে 19 পারমাণবিক সংখ্যা, এর যদি ইলেকট্রন বিন্যাস আপনি করেন তাহলে এটা দাঁড়ায় আছে হচ্ছে 1s2, 2s2 এবং হচ্ছে 2p6, 2p6, আর এটা হচ্ছে 3s2, 3s2, দেন হচ্ছে 3p6, 3p6, দেন হচ্ছে 4s1। কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কেন লিখলাম? ইলেকট্রনিক কনফিগারেশন একটা এই কারণে লিখলাম যে কোন মৌলের, এই সোডিয়াম এবং পটাশিয়ামের কোন মৌলের ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষপথে কোথায় অবস্থান করছে সেটা জানার জন্য। দেখেন 3s এর থেকে এটা চলে যাচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে 4s, উভয় ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এদের প্রত্যেকের যোগ্যতা স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান, আবার উভয়ই একই শ্রেণীর মৌল। পর্যায় সারণী যদি তাকান তাহলে দেখবেন যে উভয়ই কিন্তু একই গ্রুপের মৌল। পরমাণুর মতো সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে সে পরমাণু তত বেশি ইলেকট্রোপজিটিভ, অর্থাৎ যে পরমাণু যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অপেক্ষা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি, সেহেতু সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ পটাশিয়ামের তুলনায় অনেক কম। পারমাণবিক ব্যাসার্ধ কনসেপ্টটা কি সেটি একটু দেখা দরকার। ধরেন এইটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর এইটা হলো ফার্স্ট কক্ষপথ, এটা সেকেন্ড কক্ষপথ, এবং এইটি হচ্ছে আমার থার্ড কক্ষপথ। তাহলে এইখান থেকে এই যে থার্ড কক্ষপথে যে দূরত্ব, এটি হচ্ছে ব্যাসার্ধ। আবার যদি আমরা পটাশিয়ামের ক্ষেত্রে দেখি, পটাশিয়াম হচ্ছে এটা নিউক্লিয়াস, এইটা দুইটা, তিনটা, এই চারটা, তার মানে হলো এখান থেকে নিশ্চয়ই এটার দূরত্ব আরেকটু বেশি। এটা হলো পটাশিয়াম, আর এটা হচ্ছে সোডিয়াম। তাহলে আমরা দেখলাম যে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? পটাশিয়ামের বেশি। তো পারমাণবিক ব্যাসার্ধের সাথে আমরা জানি যে একটা দূরত্ব, দ্যাট ইজ আর এর সাথে কিন্তু অ্যাট্রাকশনের একটা ইলেকট্রোনেগেটিভিটি বা আয়নাইজেশন পোটেনশিয়ালের একটা সম্পর্ক কিন্তু রয়েছে। কিরকম? যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় তাহলে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনের প্রতি যে ফোর্স, ইন্টারনাল যে ফোর্সটা, যে আকর্ষণটা, সেই আকর্ষণটা কম থাকে। কম থাকলে খুব দ্রুত ইলেকট্রন রিলিজ হয়ে যাবে। তাহলে সোডিয়ামের পটাশিয়ামের আকার সোডিয়ামের তুলনায় বেশি হয়, পটাশিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন তুলনামূলকভাবে সহজে অপসারণ করা যায়। যেহেতু সোডিয়ামের তুলনায় পটাশিয়াম সহজে যোজ্যতা স্তরে ত্যাগ করতে পারে, সেহেতু সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম ইলেকট্রন পজিটিভ বেশি। কারণ হচ্ছে ইলেকট্রনিক ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে পটাশিয়ামের ক্ষেত্রে, এখানে খুব ভালো করে এটা বুঝতে হবে, এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বাইরের যে কক্ষপথটা 4 নম্বর কক্ষপথ, এই 4 নম্বর, এইটার দূরত্ব নিশ্চয় এটার থেকে বেশি, সোডিয়াম থেকে বেশি। বেশি হওয়ার কারণে এখান থেকে এই যে নিউক্লিয়াসের সাথে যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনের যে একটা অ্যাট্রাকশন থাকে, সেটি কিন্তু অনেক হালকা। কার ক্ষেত্রে? পটাশিয়ামের ক্ষেত্রে। তো পটাশিয়ামের ক্ষেত্রে যখন হালকা হচ্ছে তখন এই বাইরের কক্ষপথের ইলেকট্রনটা খুব দ্রুত এখান থেকে রিলিজ হয়ে যেতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে পটাশিয়াম খুব বেশি ইলেকট্রোপজিটিভ। এই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি আপনি যান তাহলে পরে কিন্তু দুটো জিনিস হয়, সেটি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। অর্থাৎ একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, তার মানে ইলেকট্রোপজিটিভিটিটা বেড়ে যায়। তাহলে এটা আমরা বুঝলাম, এটা পর্যায় সারণী থেকেও ব্যাখ্যা করা যায়। তাহলে এইটা বোঝা গেল। এখন হচ্ছে যে আরেকটা কোশ্চেন, আমরা এটা এরকম ট্রিকি আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের শেষ। নিশ্চয় আমি মনে হয় বুঝতে পারছি। যারা এখনো বুঝেন নাই ভিডিওটা আরো একবার দেখবেন, তারপর যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই নক দিন, আমরা 1 to 1 ডিসকাস করে এটা প্রবলেম সলভ করে দেওয়া যাবে। আরেকটা কোশ্চেন এরকম যে পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়নের মধ্যে কোনটির আয়নিক ব্যাসার্ধ কম এবং কেন, এটা আপনারা এখন পড়লেই বুঝে যাবেন, যে কোনো বই থেকে পড়ে নিতে হবে। আর সোডিয়াম অপেক্ষা সোডিয়াম আয়ন ছোট কিন্তু ক্লোরাইড অপেক্ষা ক্লোরাইড আয়ন বড় কেন, এটাও আপনারা যে কোনো বই থেকে পড়লে বুঝতে পারবেন। এই একই কনসেপ্ট। আর হচ্ছে বেরিয়াম 2+, অক্সিজেন 2-, F-, আর ম্যাগনেসিয়াম 2+, এই আয়নগুলোর ব্যাসার্ধের উচ্চক্রম অনুসারে সাজাতে বলছে, যে কোনটার ব্যাসার্ধ কিরকম। তাহলে এইটাকে যদি আপনি ব্যাসার্ধের উচ্চক্রম অনুসারে সাজাতে চান তাহলে আপনার কি কি লাগবে? লাগবে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, এবং হচ্ছে ম্যাগনেসিয়াম, বেরিয়াম, অক্সিজেন, ফ্লোরিন এবং ম্যাগনেসিয়াম, এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে হবে। বের করে দেখতে হবে যে এরা কোন লাস্টের ইলেকট্রনটা কোন কক্ষপথে অবস্থান করছে। তো যে কক্ষপথে সর্বাধিক বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ, ধরুন যদি কোনো একটা এলিমেন্টের
যদি এরকম হয়, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি বোঝানোর জন্য, এটা আপনারা এখন একই কনসেপ্টে বুঝতে পারবেন। এটা হলো আমার পরমাণু নিউক্লিয়াস। এখন বাইরে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেখা গেল তার বাইরের কক্ষপথটা এখানে, এটা মনে করেন 3s। আরেকটা আপনি করলেন, সেটা দেখা গেল যে তারটা বাইরের কক্ষপথে এটা অবস্থান করছে 4s। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? এটার বেশি। এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে b ইজ গ্রেটার দ্যান a, তার মানে বিটা নাম্বার 1 আসবে। ঠিক একই ভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করবেন। এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যদি কেউ না বুঝেন আমাকে জানান, পরে আমরা এটা আলোচনা করবো। আরেকটি হচ্ছে আয়নিক পটেনশিয়াল বা আয়নাইজেশন পটেনশিয়াল বলে এটাকে। পটেনশিয়াল, আয়নিক পটেনশিয়াল, আর একটা হচ্ছে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করে। তো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম আমরা আগে আলোচনা করেছি, ওটার মতো এটা নিয়ে জাস্টিক আকারে পড়ে নেবেন। আয়নিক পটেনশিয়ালটা আমরা এখন আলোচনা করব। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পানির স্ব-আয়নীকরণ বলতে কি বোঝায়। আচ্ছা, আমরা প্রথমে পানির স্ব-আয়নীকরণটা আলোচনা করছি, তারপরে আয়নাইজেশন পটেনশিয়াল আলোচনা করব। পানির স্ব-আয়নীকরণ এটি খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে পানির স্ব-আয়নীকরণ যেটা, প্রথমত আমরা জানি যে পানি হচ্ছে এরকম, তাই তো, H2O। পানিকে যদি কেউ এভাবে লেখে, ধরেন এই যে এভাবে লেখে H2, তাহলে কিন্তু এই সংখ্যাটা ভুল হবে, এটা মাথায় রাখেন। পানিকে এভাবে লেখা যায় না, পানিকে এভাবে লিখতে হবে। তো H2O, H2O এরকম করে, এই রিয়াকশনটা আমরা জানি এরকম উভধর্মী একটা রিয়াকশন। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, আর একটা তৈরি হয় হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই দুটো আয়নের সমন্বয়ে পানি। কিন্তু এটি হাইড্রোজেন আয়ন মুক্ত করতে অবস্থা থাকতে পারে না। এই হাইড্রোজেন এটি অবিয়োজিত পানির অণুর সাথে যদি হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, এই হাইড্রোজেন যে আয়নটা যে পানিতে ফ্রি অবস্থায় থাকবে তা কিন্তু থাকে না। এই হাইড্রোজেন আয়ন তৈরি হয়, তৈরি হওয়ার সাথে সাথে এটা আবার পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। হাইড্রোনিয়াম আয়নটা কিরকম? এটা হচ্ছে H3O প্লাস। এটা এরকম রিভার্সিবল রিঅ্যাকশন। তার মানে পানিকে যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে পানি কিন্তু ফ্রি হাইড্রোজেন পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ পানিতে এভাবে হাইড্রোজেন আয়ন ফ্রি থাকে না, এর সাথে সাথে বিক্রিয়া করে। মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এইভাবে কিন্তু রিঅ্যাকশনটা চলতে থাকে কন্টিনিউয়াসলি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কি বলা হচ্ছে পানির স্ব-বিয়োজন বা স্ব-আয়নীকরণ বা সেলফ আয়োনাইজেশন। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা পড়বো সেটি হচ্ছে আয়নিক পটেনশিয়াল বা আয়নাইজেশন পটেনশিয়াল, দুভাবে বলে। টিকা লিখে, এটা কোশ্চেনটা এভাবে আসতে পারে, টিকা লিখবো আয়নিক পটেনশিয়াল বা আয়নাইজেশন পটেনশিয়াল। আয়নিক পটেনশিয়াল বা আয়নাইজেশন পটেনশিয়ালটা কি সেটা আমরা আগে জানি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু প্রতিটির সর্ববহিস্থ স্তর থেকে অসীম দূরত্বে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অবস্থান করতে, মানে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অবস্থান করতে প্রতি একক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বুঝি, সহজভাবে বুঝলে যে আমরা একটা এলিমেন্ট থেকে একটা মোটা দাগে আমরা বোঝার চেষ্টা করছি। ধরেন সোডিয়াম গ্যাস আকারে আছে, প্লাস হচ্ছে আমরা এখান থেকে কি করব, একটা, এটা আয়নাইজেশন পটেনশিয়াল 1, এখান থেকে আমরা একটা ইলেকট্রনকে অপসারণ করব। এই অপসারণ করতে আমার বাইরের সিস্টেম থেকে কি দিতে হবে? তাপ দিতে হবে। এই যে তাপটা আমি দিব, এই তাপটা কি পরিমাণ তাপ, সেটি হচ্ছে তার আয়নাইজেশন পটেনশিয়াল। যেমন এখান থেকে আমরা জানি সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি E1 কত? E1 হচ্ছে 49496 কিলোজুল পার মোল। এটি হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়ালের মান। মানে সোডিয়াম থেকে যদি গ্যাসীয় সোডিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে অপসারণ করতে চাই, তাহলে আমাকে এই পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে। এটি হলো আয়নাইজেশন পটেনশিয়াল মোটা দাগে। আর এমনিতেই ডেফিনেশনটা আপনারা দেখেন, আর যদি এই ডেফিনেশনটা কারোর মুখস্থ করতে প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে জানালে আমি হয়তো অন্য কোনো ডেফিনেশন আপনাদেরকে লিখে দেবো। তো সেক্ষেত্রে আমাকে আমি জানাতে হবে। যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে কোনো প্রবলেম নাই, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন। একই পর্যায়ে মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন। আহ পর্যায় সারণী একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত বাড়ে পরমাণুর আকার তত হ্রাস পায়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধির কারণে নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে অধিক আকর্ষণের ফলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়। ব্যাপারটা এরকম যে ধরেন পরমাণু, আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে আপনি যদি বাম থেকে ডান দিকে যান, তাহলে ব্যাপারটা কি ঘটে? বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, আমরা এটা জানি। যে এই যে এরকম আপনি যদি পর্যায় সারণী এই ডিরেকশনে যান, লেফট টু রাইট, তাহলে পরে কি হবে? এই আয়নিক ব্যাসার্ধ তখন কমে যাবে। আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধ কোথায় বাড়ে? নিচে বাড়ে। যদি এই পারপেন্ডিকুলার ওয়েতে লম্বভাবে বাড়ে, তাহলে তো এদিকে কমবে। এখন কেন কমবে? এটা হলো কথা, এটি হলো মূল জিনিস।
কমবে এই কারণে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি বাড়তেছে, প্রোটনের সংখ্যা বাড়তেছে না, প্রোটনের সংখ্যা বাড়তেছে। তো প্রোটনের সংখ্যা বাড়লে কি হয়, তখন হচ্ছে যে এই বাইরের কক্ষপথের প্রতি ইলেকট্রনের আকর্ষণ যেটি সেটা অনেক বেশি হয়। আকর্ষণ যখন বেশি হয় তখন পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। মোট কথা হচ্ছে আপনারা এটা মনে রাখেন সহজ বুদ্ধি, সেটি হচ্ছে যে লেফট টু রাইট পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে, আর উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এখন পারমাণবিক ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি কি আছে? সম্পর্ক আছে হলো, পারমাণবিক ব্যাসার্ধ যদি আপনার হচ্ছে যে কমে যায়, অধিক আকর্ষণ হতে থাকে, তাহলে পরে কি হবে, বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে, তার মানে আকর্ষণটা বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে গেলে এখানে আয়নাইজেশন পোটেনশিয়ালের মানও বেড়ে যাবে, কারণ কি তখন ইলেকট্রনকে অবস্থান করতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এই হলো মূল জিনিস, জাস্ট একবার রিডিং করে নিলে হয়ে যাবে, এই জিনিসটা মনে রাখলে হবে। এই সিম্পল সূত্র এটা, যে লেফট টু রাইট, লেফট টু রাইটে গেলে পরে কি হবে, পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়লে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে কি হবে, আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেড়ে যাবে। আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বাড়া মানে কি, বাড়া মানে হচ্ছে বেশি পরিমাণ এনার্জি দিতে হবে একটা ইলেকট্রনকে অবস্থান করতে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে গল্পের মতো। আবার যদি আপনি পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যান, তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে কি হবে, আয়নাইজেশন আকর্ষণের মান কমে যাবে, আকর্ষণের মান কমলে কি হবে, আয়নাইজেশন পোটেনশিয়ালের মান কমে যাবে, কারণ কি ইলেকট্রনকে অপসারণ ইজিলি করা যাবে। এই হলো দুটা জিনিস মনে রাখতে হবে বেসিক। এই জাস্ট এই তীর চিহ্ন যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, এই তীর চিহ্নটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এইটা আপনাকে আর পড়তে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট এই তীর চিহ্নটা। এখানে হচ্ছে এদিকে গেলে আমার বাড়তেছে, লেফট টু রাইট এটা বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচের দিকে কমে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু, পারমাণবিক ব্যাসার্ধের সাথে কার সম্পর্ক, আয়নাইজেশন পোটেনশিয়ালের সম্পর্ক। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায়, কমে গেলে কি হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়বে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা ডিনোট করি, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/i। আইটা কি, আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা মনে রাখেন। আর প্রপোর্শনাল 1/r, 1/i। আমি একটু ভালো করে লিখতেছি এখানে ফ্রেশ করে, এটা মনে রাখলেই হবে। আর আর প্রপোর্শনাল, আর মানে কি, আর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আর ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল 1/i। আইটা কি, আইটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। এইটুকু মনে রাখলে আপনার এই ধরনের যত কোশ্চিন আসবে, যত রকমের কোশ্চিন, যেই কোশ্চিনই বলুক না কেন, সবগুলো অ্যান্সার করতে হবে। তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নাইজেশন পোটেনশিয়ালের দুটা ঘটনা আছে, একটা হচ্ছে লেফট টু রাইট, একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। এই দুটো জিনিস মনে রাখলে হবে, এই তীর চিহ্ন মনে রাখলে হবে, বা এই সূত্রটা মনে রাখতে পারেন। আইদার এই তীর চিহ্ন মনে রাখতে হবে আপনাকে, মানে এটাকে উত্তর করার জন্য জাস্ট এই অ্যান্সারটা আপনি নিজের ভাষায় লিখবেন, এটি মনে রাখতে হবে, অথবা এই সূত্র মনে রাখতে হবে। তাইলে আপনি আয়নাইজেশন পটেনশিয়াল, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রনের আকর্ষণ, কেন তা ইলেকট্রোপজিটিভিটি বেশি হবে, কেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কেন ইলেকট্রোপজিটিভিটি মান কম হবে, এই ধরনের সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। কেউ যদি না বুঝে থাকেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না বুঝে থাকলে আমাকে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে প্রয়োজনে সেপারেট আলোচনা করবো। এই পিরিয়ডিক টেবিলের যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, এই কোশ্চেন গুলোর যে বেসিক, এই বেসিক গুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে অন্য যেগুলো এখনো আলোচনা করা হয়নি সেগুলো জাস্ট একবার রিডিং করে নিলে হবে। আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে, এটা নিশ্চিত। এইখানে আমাদের আর নতুন করে তেমন কিছু আলোচনা নাই, কারণ যে সবগুলো জিনিস আমরা বেসিক আলোচনা করে দিয়েছি। তড়িৎ ধনাত্মকতা, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, মৌল সমীকরণের আয়নীকরণ শক্তি, এগুলো মোটামুটি সব একই রকমের, একই বেস। সুতরাং এই চ্যাপ্টারে আমরা এই সেকেন্ড, এই লাস্ট ব্যাচের জন্য আর নতুন করে কোনো ভিডিও দিব না। যদি কাউকে কোনো কোশ্চেনে কোনো বুঝতে প্রবলেম হয় এই পিরিয়ডিক টেবিলে, তাহলে সেটা আমাদেরকে জানালে সেটার জন্য আমরা আপডেট করে দেবো এবং 1-to-1 ডিসকাশন করে নেবো। আমরা এর পরের দিন রাসায়নিক বন্ধন, দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আলোচনা যাবে। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। এটি আমাদের পিরিয়ডিক টেবিলের এই চ্যাপ্টারের আপনারা হচ্ছে লাস্ট ভিডিও, দ্যাট ইজ হচ্ছে যে ভিডিও নাম্বার হচ্ছে এটা শেষ করছি এখানে। আশা করছি